নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুপুর 12টা খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। রাজ্য রাজনীতিতে কোথাও সন্দেশখালি পাল্টা কি সিবিআই হাতিয়ার হতে চলেছে? মানে মহুয়া মৈত্র, সাসপেন্ডেড সাংসদ মহুয়া মৈত্র, তার বিরুদ্ধে অন্যায়টা কি কোথাও হাতিয়ার করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ কৃষ্ণনগর থেকে তিনি তার লোকসভার প্রচার শুরু করবেন। কৃষ্ণনগর থেকে লোকসভার প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কৃষ্ণনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লোকসভার প্রচার শুরু করা, কোথাও কি রাজনৈতিক তৎপরতা রয়েছে? দেখো, একদিকে যখন দেশ জুড়ে কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতা চলছে, তেমনটাই লাগাতার বিরোধীদের অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি আমরা দেখলাম দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কেন্দ্রীয় এজেন্সি গ্রেপ্তার করলো। তিনি ইডির হেফাজতে থাকাকালীনই মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাচ্ছেন। বারবারই বিরোধীরা লাগাতার কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে সরব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার সরব হয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা নিয়ে। আর এবার তারই দলের সাংসদ যিনি সাসপেন্ডেড হয়ে রয়েছেন মহুয়া মৈত্র, সেই মহুয়া মৈত্রের বিরুদ্ধেও কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, তেমনটাও সরব হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তারই কেন্দ্র দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন। সূত্র মারফত জানা যাচ্ছে 31শে মার্চ নদিয়ার ধুবুলিয়াতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রচার অর্থাৎ লোকসভা নির্বাচনে রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা যাচ্ছে নদিয়ার ধুবুলিয়াতে রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অবশ্যই এই সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে যে ফের সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কোনো সন্দেহ নেই। এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি, 19শে এপ্রিল উত্তরবঙ্গে প্রথম দফার ভোট রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। সাধারণত যে জায়গা থেকে ভোট শুরু হয় সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় যান বা তার নির্বাচনী প্রচার শুরু করেন সাধারণত। কিন্তু এবারের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার করা জানিয়ে বিরোধীরা রীতিমতো অভিযোগ তুলছেন, সরব হয়েছেন। এবং আমরা দেখতে পেলাম অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর ইন্ডিয়া জোট ফের শক্তিশালী হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদম এই জায়গাতেই সোমরাজ আমার দ্বিতীয় প্রশ্নটা অবশ্যই আসছে যে সত্যি মহুয়া মৈত্র তিনি সাসপেন্ড হয়েছেন, তবুও তাকে কৃষ্ণনগর থেকে প্রার্থী করা হয়েছে। তার বাড়িতে সিবিআই তল্লাশি পর্যন্ত আমরা ছবি দেখিয়েছি। তার আগে আমরা দেখলাম যে দুই মুখ্যমন্ত্রী, বিজেপি মুখ্যমন্ত্রী, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদেরকে গ্রেপ্তার করেছে। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর থেকে তার প্রচার শুরু করলেন, যেখানে প্রার্থী মহুয়া মৈত্র। তাহলে কি বিরোধী জোট INDIA ইন্ডিয়া কোথাও একটা বাড়তি অক্সিজেন পাবে? দেখো, একদমই ইন্ডিয়া জোট বাড়তি অক্সিজেন পাবে এই কারণেই। তার কারণ অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর আমরা দেখেছি গোটা ইন্ডিয়া জোটের সব নেতা নেত্রী কিন্তু এক হয়ে রয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির ইস্যুতে সব নেতা নেত্রী বিরোধীরা একযোগে প্রতিবাদ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও তার প্রতিবাদ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন, যেখানে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির ইস্যু নিয়ে তিনি সরব হয়েছিলেন। এবং শুধু তাই নয়, সেই পোস্টের মাধ্যমে ইন্ডিয়া জোট যে নির্বাচন কমিশনের কাছে যাবে ইন্ডিয়া জোটের হয়ে, এবং সেই নির্বাচন কমিশনে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের হয়ে দুই সাংসদ প্রতিনিধিত্ব করবেন, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর ইন্ডিয়া জোট কিন্তু আরো শক্তিশালী হচ্ছে, বাড়তি অক্সিজেন পেয়েছে। আর সেই বাড়তি অক্সিজেনের ফলস্বরূপ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সেই কেন্দ্রীয় এজেন্সিকেই ইস্যু করছেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই যে অভিযোগ, এবং সিবিআই একের পর এক হানা দিচ্ছেন। আমরা দেখেছি সম্প্রতি সেইটাকেই অস্ত্র করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই যখন সন্দেশখালিকে ইস্যু করছে বিজেপি, তখন তার পাল্টা হিসেবে সিবিআই কে হাতিয়ার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণেই কৃষ্ণনগর থেকে তার প্রচার শুরু হচ্ছে বলে রাজনৈতিক মহলের মত। পাশাপাশি সন্দেশখালির দিকে তো নজর রাখতে হবে, কারণ সন্দেশখালি বিজেপি প্রার্থী নিয়ে আমরা গতকাল বিক্ষোভ দেখেছিলাম। কোথাও অভিযোগ করছিল বিজেপির অন্দরেই সেই ক্ষোভ দেখানো হচ্ছে, কিন্তু বিজেপি বলছে না, এটা তৃণমূলের কারসাজি। কিন্তু ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সেখানে প্রচার শুরু হয়ে গেল, এবং সেই প্রচারে মহিলাদের উপস্থিতি লক্ষণীয়। হাজী নুরুল ইসলাম যেখানে প্রার্থী হয়েছেন, আমরা জানি হাজী নুরুল ইসলাম বসিরহাট থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন, তার সমর্থনে প্রচার শুরু হয়ে গেল সন্দেশখালিতে। এবং যে প্রচারে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো, এবং দেওয়াল লিখন, আবির খেলে দেওয়াল লিখনও হলো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপম। দেখো, গতকাল যেখানে আমরা বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ, আমরা সারাদিন সেই খবর, সেখানকার মানুষের বক্তৃতা, সেখানকার আন্দোলনকারীদের বক্তৃতা তুলে ধরলাম, বক্তব্য তুলে ধরলাম। তার পাশাপাশি আজ তৃণমূলের পক্ষ থেকে কিন্তু দেখলাম
প্রচার শুরু হয়ে গেল, সেই প্রচারের ছবিটা সার্বিকভাবে কিরকম ছিল? দেখো শর্মিষ্ঠা, এই যে সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি কিন্তু এই মুহূর্তে কিন্তু একদম উত্তাল। যে সন্দেশখালীকে কেন্দ্র করে কিন্তু বাংলায় কিন্তু রাজনীতি করতে চাইছে কিন্তু একদম শাসক দল থেকে বিরোধীরা সবাই এই সন্দেশখালী ইস্যুকে নিয়ে কিন্তু রাজনীতি করছে। এখানে গত পরশুদিন রাতে কিন্তু বিজেপির প্রার্থী ঘোষণা হয় রেখা পাত্র, তারপরে কিন্তু গতকাল আমরা দেখেছি যে একের পর এক হচ্ছে পোস্টার করেছে রেখা পাত্রের বিরুদ্ধে, আন্দোলন গড়ে উঠেছে, রেখা পাত্রকে চাই না বিজেপি প্রার্থী হিসেবে আন্দোলন গড়ে উঠেছে, বিক্ষোভ দেখিয়েছে। এরপর আজকে কিন্তু যে সন্দেশখালীতে যেখান থেকে এই আন্দোলন গড়ে উঠেছিল সেইখানেই কিন্তু আজকে দেখা গেল যে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম তার দেয়াল লেখা হচ্ছে এবং রীতিমতো গান বাজিয়ে নাচের তালে তালে আবির উড়িয়ে একদম আনন্দ উল্লাসের সঙ্গে কিন্তু হাজী নুরুল ইসলামের কিন্তু দেয়াল লেখা চলছে এবং তাতে কিন্তু সেভাবে যেভাবে প্রচার শুরু হলো, যেভাবে দেওয়াল লিখন শুরু হলো আবির খেলে, স্বাভাবিক সেই প্রচারের দিকে তো নজর ছিল এবং সেই প্রচারে তৃণমূলের প্রচারে মহিলাদের উপস্থিতি, সন্দেশখালী মহিলাদের উপস্থিতি যথেষ্ট লক্ষণীয় ছিল। ধন্যবাদ অনুপম। আমরা আরো একটি খবরের দিকে নজর রাখবো। আমরা জানি ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকজন বিধায়ক দুর্নীতির দায়ে জেলে রয়েছেন, কিন্তু সেই বিধায়কদের যে আসনগুলি রয়েছে, বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, সেখানে তো লিড পেতে হবে তৃণমূল কংগ্রেসকে। সে কারণে কি বেশ কিছু বিধানসভা আসনে বিশেষভাবে নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস? আমাদের প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছে। আবির, আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাইবো যে কোন কোন বিধানসভার দিকে বিশেষ নজর এবং ঠিক কি কারণে? পশ্চিম রয়েছে হচ্ছে হাবড়া, রয়েছে হচ্ছে পলাশিপাড়া, এই যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে এর মধ্যে সেগুলো উল্লেখযোগ্য। তার কারণ হচ্ছে এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো যে সমস্ত লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত, অর্থাৎ বহরমপুর, দক্ষিণ কলকাতা, কৃষ্ণনগর, এই সমস্ত যে বারাসাত, এই সমস্ত যে লোকসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের ফল 2019 এবং 2021 এই সমস্ত বিধানসভা ভিত্তিক ক্ষেত্রে ভালো হয়েছিল। যদি এখানকার যারা বিধায়করা রয়েছেন তারা দুর্নীতিকাণ্ডে এই মুহূর্তে গ্রেপ্তার রয়েছেন, ফলে সেই জায়গাতে যেহেতু বিধায়কদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছিল লোকসভাগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে যারা জেলা সভাপতি রয়েছেন, সংগঠনের ক্ষেত্রে যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। যেমন হাবড়ার ক্ষেত্রে শুধুমাত্র যে বিধানসভা ক্ষেত্রে বিশেষ একটি নির্বাচনী কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। পলাশিপাড়া, বড়মা যে কেন্দ্রগুলি রয়েছে সেখানেও এই ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে হচ্ছে বেহালা পশ্চিম, সেখানে দেবাশিস কুমার সহ সেখানকার যারা পুর পরিষদের যারা দায়িত্ব রয়েছে তাদেরকেও বিশেষ দায়িত্ব দিতে বলা হয়েছে। ফলে সব মিলিয়ে এই জায়গাগুলো থেকে ভোটের প্রাপ্ত সংখ্যার ভিত্তিতে যেন পিছিয়ে থাকতে না হয়, যেন লিড বজায় থাকে, সে কারণেই হচ্ছে জেলা সংগঠন তাদেরকে বাড়তি দায়িত্ব দিল তৃণমূল। একদম ধন্যবাদ আবির। জানি বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় দিলীপ ঘোষের আসন বদল হয়েছে, মেদিনীপুর থেকে তার আসন বদলে করা হয়েছে বর্ধমান দুর্গাপুর। সেই আসন বদল মানে দিলীপ নিয়ে কি কোথাও বিজেপির অন্দরে ক্ষোভ দেখা যাচ্ছে? বিজেপির অন্দরে কি কোথাও অশান্তি? হ্যাঁ, হাজারো প্রশ্নে দিলীপ ঘোষ তিনি চুপ থাকলেও কিন্তু আজ প্রতিবাদী পোস্ট করেছেন বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত। সেই পোস্টে কি কোথাও বিজেপির অন্দরে বাঙালি অবাঙালি ভেদ স্পষ্ট? এই প্রশ্নই ইতিমধ্যে উঠছে, অর্থাৎ দিলীপ ঘোষের যেই আসন বদল, দিলীপকে নিয়ে কি কোথাও বিজেপির অন্দরেই অশান্তি রয়েছে, কোথাও ক্ষোভ দেখা দিয়েছে? কারণ দীপ্তিমান সেনগুপ্ত তিনি ফেসবুক পোস্ট করেছেন, পোস্ট করে তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, এক অবাঙালির ছেড়ে দেওয়া উচ্ছিষ্ট আসনে অবশেষে পশ্চিমবঙ্গের বিজেপির লড়াকু নেতা দিলীপ ঘোষের ঠাঁই হলো। কথাটা ভালো করে পড়তে হবে। এক অবাঙালির ছেড়ে দেওয়া উচ্ছিষ্ট আসনে অবশেষে পশ্চিমবঙ্গের বিজেপির লড়াকু নেতা দিলীপ ঘোষের ঠাঁই হলো। অর্থাৎ কোথাও কি একটা বাঙালি অবাঙালি ভেদ একটা স্পষ্ট দেখা দিচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। আমার একটা প্রশ্ন, দিলীপ ঘোষ স্বাভাবিকভাবে তিনি কিছুই বলছে না, কিন্তু একটা বিষয় তো কোথাও স্পষ্ট হচ্ছে যে এই বিষয়টা নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ রয়েছে, অশান্তি রয়েছে, দ্বিমত রয়েছে। একেবারে দেখো, বিজেপির অন্দরে যে ক্ষোভ এবং একটা রয়েছে এবং অশান্তি যে ধিকিভাবে বাড়ছে সেটা কিন্তু বলাই বাহুল্য, এবং সেটাই কিন্তু বেরিয়ে আসছে দীপ্তিমান সেনগুপ্তদের মতো বিজেপির যারা কর্মীরা রয়েছেন তাদের পোস্টে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি দেখা যাচ্ছে যে তাপস রায়, যিনি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তিনি টিকিট পেয়ে গেলেন। অর্জুন সিং, যিনি বারবার দল বদল করেছেন, তিনি তার সেই জেতা আসনেই তিনি আসন পেয়েছেন। অন্যদিকে দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরীর
মতো প্রার্থীরা যারা আগে লোকসভা নির্বাচনে জিতেছিলেন তারা তাদেরকে আসন বদল করতে হলো, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও একটা গিয়ে ক্ষোভ কিন্তু দানা বাঁধছে কর্মীদের মধ্যে, এবং সেটাই কিন্তু দীপ্তিমান সেনগুপ্তদের মতো পোস্টে কিন্তু সেগুলো বেরিয়ে আসছে। যদিও নেতারা তারা প্রকাশ্যে কেউ কিছু বলছেন না। এমনকি দেখা গেল যে দিল্লিতে যখন দ্বিতীয় লিস্ট প্রকাশ করা হলো তখনও কিন্তু দ্বিতীয় লিস্টের যে প্রকাশ করার সময় কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন করা হলো না, জাস্ট লিস্ট প্রকাশ করে দেওয়া হলো। এই অস্বস্তিকর প্রশ্নগুলো এড়াতেই কি তখন লিস্ট প্রকাশ করে দিয়েছিলেন? কারণ কেন্দ্রীয় নেতৃত্ব বা জেলার নেতৃত্ব কি কোথাও এবং রাজ্যের নেতৃত্ব, কেন্দ্র এবং রাজ্যের নেতৃত্ব কি কোথাও এই অস্বস্তিকর প্রশ্নগুলো এড়াতে চাইছিলেন? সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। যদিও দিলীপ ঘোষ বলছেন যে সেই যদি অন্তরে প্রশ্নটাই তো ক্ষোভ উঠছে, থাকে, কারণ এই অস্বস্তিকর প্রশ্নগুলো উঠতে পারে সেটা কোথাও একটা অনুমান করা হয়েছিল, যে কারণে সাংবাদিক সম্মেলন না করে একেবারে লিস্ট প্রকাশ করে দেওয়া হলো, কোনো সাংবাদিকদের প্রশ্ন নেওয়া হলো না। কিন্তু অস্বস্তি কি চাপা থাকে? কারণ সেই অস্বস্তি তো স্পষ্ট হচ্ছে এই প্রতিবাদী পোস্টে। বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত তিনি পোস্ট করেছেন, তিনি তো পুরো স্পষ্ট উল্লেখ করছেন, কিন্তু কেন এই পোস্ট করেছেন, কেন কি বলছেন দীপ্তিমান সেনগুপ্তর বক্তব্য কি শুনবো আমরা। কিন্তু দিলীপ ঘোষ যিনি বিজেপির উত্থানের নায়ককে, তার জন্য একটা স্থায়ী আসন হয় না, তো এটা অত্যন্ত দুঃখজনক। দিলীপ ঘোষ জিতবেন, আমি এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, উনি লড়াকু নেতা। দিলীপ ঘোষ শুধু লড়ার জন্য নয়, দিলীপ ঘোষ অন্য আসনে গিয়ে প্রচার করার লোক। সেই প্রচার করার সুযোগটা বিজেপি দল হারালো। কিন্তু অর্জুন সিং যিনি কিছুদিন আগে এসে টিকিট পেয়ে জিতে আবার তৃণমূলে চলে গেলেন, সেই অর্জুন সিংয়ের আসনটা কিন্তু স্থায়ী থাকলো। কিন্তু তৃণমূলের কমিশনখোর মাল এগুলো যারা আসে এদের জন্য স্থায়ী আসন থাকে। দুঃখজনক জায়গা এইখানেই। বিজেপি পুরনোদের গুরুত্ব দিচ্ছে কিনা আমি জানি না, তবে বিজেপি সৎ লোককে গুরুত্ব দিচ্ছে না। শুনলেন তো দীপ্তিমান সেনগুপ্তর বক্তব্য। সেই বক্তব্যে কিন্তু স্পষ্ট হচ্ছে যে অস্বস্তি রয়েছে, দলের অন্দরে ক্ষোভ রয়েছে, সেটা একদম স্পষ্ট। কিন্তু যাকে নিয়ে এই বিতর্ক, যাকে নিয়ে এই অস্বস্তি, দিলীপ ঘোষ তিনি কিন্তু কিছু বলছেন না। কেউ সোশ্যাল মিডিয়ায় কি লিখছে এগুলো দেওয়া দরকার নেই। সবাই মনের ইচ্ছা প্রকাশ করছেন, তারা খুশি আছেন হয়তো যে এখানে যেভাবে মানুষের সঙ্গে হয়েছে, যে বঞ্চিত হয়েছে এখানকার মানুষ, তার প্রতি আছে। কিন্তু যারা পোস্ট করছে সোশ্যাল মিডিয়া আপনাদেরই দলের লোক, সবার লেখার করার অধিকার আছে। বাঙালি অবাঙালি আর কিছু ভেদ নেই, যারা বাঙালির জন্য লড়াই করেছে তারাই অবাঙালিকে মুখ করেছে, অতএব এই প্রশ্ন নেই। দিলীপ ঘোষ এখানকার বিজেপির কর্মীদের সঙ্গে আত্মীয়তার সঙ্গে কাজ করেছে, দাঁড় করেছে, সে লড়তে এসেছে পার্টির নির্দেশ। দিলীপ ঘোষ তিনি কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েতে পুরো এড়িয়ে গেলেন, তিনি কিন্তু কিছু বললেন না। মৈত্রী, আমার এখানে দ্বিতীয় প্রশ্ন, দিলীপ ঘোষ চুপ কেন? দেখো, দিলীপ ঘোষের চুপ থাকার একাধিক কারণ রয়েছে। কারণ এখন তিনি চুপ আছেন, কোথাও একটা গিয়ে তিনি চাইছেন যে এই কেন্দ্র বদল যে হয়েছে তার মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর শিল্পাঞ্চলে, এই কেন্দ্রে জয়ী হয়েই তিনি তার জবাবটা দেবেন। দেখো, যদি আমরা একটু ঘুরে দেখতে যাই, 2019 সালে বিজেপির যে লোকসভা নির্বাচনে যে অত্যন্ত ভালো ফল হয়েছিল তার কিন্তু অনেকটাই কৃতিত্ব ছিল দিলীপ ঘোষের সভাপতিত্বে। সেই সময় সভাপতি ছিলেন, রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, তার কৃতিত্ব ছিল, যদিও দল সেভাবে তাকে কৃতিত্ব দেয়নি। এবং তাকে এমন একটা জায়গায়, তার যে নিজস্ব গড়, যেখানকার তিনি দীর্ঘদিনের সাংসদ, সেই জায়গা থেকে তাকে তুলে এনে অন্য কেন্দ্রে দেওয়া হয়েছে। তিনি কিন্তু তাও মুখ বুজে রয়েছেন, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি চাইছেন যে তার জয়টাই তার হয়ে কথা বলুক। কারণ দলত্যাগী হয়, তিনি একনিষ্ঠ কর্মী বিজেপির, ফলে দলত্যাগী হওয়ার সেই সম্ভাবনা দিলীপ ঘোষের ক্ষেত্রে উকি মারছে না। কিন্তু সেক্ষেত্রে দিলীপ ঘোষ চাইছেন যে তার জবাবটাই হোক তার জয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যয়ী দিলীপ ঘোষ গতকাল থেকে আমরা বর্ধমান দুর্গাপুর শিল্পাঞ্চল এলাকায় দিলীপ ঘোষের সঙ্গে রয়েছে, তিনি ঘুরছেন বিভিন্ন জায়গায় এবং বারবারই কিন্তু কনফিডেন্সের সঙ্গে একটাই কথা বলছেন। এবং আমরা এই মুহূর্তে দিলীপ ঘোষ আমাদের সঙ্গে আছেন, একবার একটু দিলীপদার সাথে কথা বলবো। দিলীপদা, এতগুলো কেন্দ্র এতগুলো কেন্দ্র ঘুরছেন, একটা দিলীপ ঘোষ এই মুহূর্তে জনসংযোগে ব্যস্ত, কিন্তু সাধারণ মানুষের কি ফিডব্যাক পেলেন? তুমি যে বিষয়টাই কথা বলার চেষ্টা করছিলে, যে সত্যি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ তিনি তো বক্তব্য রাখেন, তিনি তো প্রতিবাদ করেন, কিন্তু সেই দিলীপ ঘোষই এখন চুপ, কারণ তিনি তার উত্তরটা জয়ের মধ্যে দিয়ে দিতে চাইছেন। কিন্তু দিলীপ ঘোষকে দলের অন্দরে ক্ষোভ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি বললেন, দলের অন্দরে ক্ষোভ রয়েছে কি ক্ষোভ নেই সেটা দলের নেতৃত্ব বলবেন।
জানি না, আমাকে বলেছে, আমি চলে এসেছি। দলে ক্ষোভ থাকলে না থাকলে সেটা দলের লোকেরা বুঝবেন, নেতারা, আমার দায় নয়। দলের নেতারা আছেন দেখার জন্য, আমার কাজ নয়। আমার কাজ, আমাকে বলেছে ঝাঁপাও, ঝাঁপিয়েছি, জিতে এমপি দেওয়া। কিন্তু এই যে বলছে যে অবাঙালির উচ্ছিষ্ট আসনে আপনার দলের একজন, সেটা উনি কি বলেছেন আমার উত্তর দেওয়ার কথা না। আমি বর্ধমান সম্বন্ধে বলবো, ফালতুকে কি বলবো। দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরে, কিন্তু মেদিনীপুরে বিজেপি প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পলকে। তিনি এত বিতর্ক, এত কিছু হয়ে যাচ্ছে, তিনি কি বলছেন? অগ্নিমিত্রা পলের বক্তব্য শুনুন। হয়েই থাকে, যে যেখান থেকে দাঁড়ায় সে সেখান থেকে নাও দাঁড়াতে পারে। আজকে স্মৃতি ইরানিজি, তাকে আমেঠি থেকে দাঁড় করানো হয়েছিল। পার্টি যেখানে খুশি তাকে কাউকে দাঁড় করানো, পার্টি যদি মনে করে যে সে কেপেবল, তাহলে সে যেখানে খুশি, মানে স্কাই ইজ দ্য লিমিট। ব্যক্তি এখানে একদমই ইম্পর্টেন্ট নয়, এখানে হচ্ছে পদ্ম ফুল এবং নরেন্দ্র মোদী। এখানে আর কোনো কে দিলীপ ঘোষ, কে শুভেন্দু অধিকারী, কে সুকান্ত মজুমদার, কে অগ্নিমিত্রা পাল, এখানে ডাজন্ট ম্যাটার। এখানে পদ্ম ফুলকে মানুষ ভোট দিচ্ছে, নরেন্দ্র মোদীজিকে মানুষ ভোট দিচ্ছে। এটা দেশের ভোট, এটা কাউন্সিলর ভোট নয়। দিলীপ ঘোষ এবং তার এই আসন বদল নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, এত কিছু তর্ক বিতর্ক প্রতিবাদ, কিন্তু দিলীপ ঘোষ তিনি কি থেমে রয়েছেন? না, তিনি থেমে নেই, তিনি প্রচার করছেন। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ তিনিও প্রচারে সামিল। রীতিমতো জমজমাট প্রচার করা যেতেই পারে। বর্তমান বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কর্মে নেই তো জিততে পারেন। গতবার কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না। জামানত জব্দ হয়, উনি এসছেন, ভালো কথা। সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি, কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোন, উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর, উনি জানেন? आए हैं मैदान में तो दो हाथ होंगे। अहंकार है, भारतीय जनता पार्टी का शुरू से अहंकार रहा है। वो हम छक्का मार देंगे, हम बोल्ड कर देंगे, फलाना कर देंगे, वो करके वो जमींदार वाला बात करते हैं कि हम छक्का मार देंगे, हम फलाना कर देंगे, हम ये कर देंगे। हम ये कहते हैं मेरा कर्मी, हम भी कर्मी, मेरे विधायक, मेरे जितने लोग हैं वो सभी लोग मिल करके, दुर्गापुर के लोग मिल करके, वर्धमान के लोग मिल करके उसको छक्का मार के आउट करें। এবার বিজেপিতে অভিমানী রুদ্রনীল ঘোষ, তিনি এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে বিজেপির বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। মানে এই মুহূর্তে অভিমান প্রকাশ করা, অভিমান ব্যক্ত করা, কোথাও হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়া, স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে একটাই চর্চা হয় যে কোথাও কি সে লোকসভা ভোটে আসন এক্সপেক্ট করেছিল, সেই কারণেই তার এই আসন বদল, মানে তার এই সিদ্ধান্ত, তার এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়া। বিজেপির অন্দরে এই মুহূর্তে ক্ষোভ প্রকাশ করেছেন, মানে কোথাও অভিমান দেখাচ্ছেন রুদ্রনীল ঘোষ। তিনি বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। তোমার কাছে আমার প্রশ্ন যে এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ, এই সময়ে রুদ্রনীল ঘোষের অভিমান ব্যক্ত করা, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়া কি বার্তা রাখছে? দেখো, রুদ্রনীল সেনের আচমকা দলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরে দাঁড়ানোয় তাকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত তুমি জানো যে 38 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, সেখানে রুদ্রনীল ঘোষের কোনো কেন্দ্র থেকেই তার নাম নেই। আর রুদ্রনীল ঘোষ আচমকা একেবারে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়ায় তাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি তিনি অভিমানী? এই প্রশ্নটাই কিন্তু দলের অন্দরে তিনি ঘুরপাক খাচ্ছে। যদি আমরা রুদ্রনীল ঘোষ তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি বলেছেন যে অপ্রয়োজনীয় বেশ কিছু গ্রুপ ছিল, সেই গ্রুপ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন, কিন্তু বিজেপির যে অফিসিয়াল যে সমস্ত গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে কিন্তু তিনি এখনো রয়েছেন। যদিও প্রার্থী হওয়ার ব্যাপারে তিনি কিন্তু এখনো আশাবাদী। তিনি বলেছেন যে এখনো পর্যন্ত 4টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে, তিনি আশা করছেন যে সেখানে তাকে প্রার্থী করা হতে পারে। পাশাপাশি তিনি প্রার্থী হবার যোগ্যতা কি, সেই যোগ্যতার মাপকাঠি কি, সেই বিষয়টাও কিন্তু প্রশ্ন তুলেছেন। অর্থাৎ এক প্রকার বলা যেতেই পারে রুদ্রনীল ঘোষ তিনি আচমকা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়ায় মূলত প্রার্থী নিয়েই তার যে ক্ষোভ সেটা কিন্তু তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন এবং সব মিলিয়ে রুদ্রনীল ঘোষ তিনি এখন জল্পনা তৈরি হয়েছে এবং রুদ্রনীল ঘোষ নিজে একেবারে রুদ্রনীল ঘোষকে নিয়ে জল্পনা তৈরি হচ্ছে। আর এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ এবং সত্যি সেরকমই যে তিনি কোথাও একটা লোকসভা ভোটে আসন এক্সপেক্ট করেছিলেন। রুদ্রনীল ঘোষ ও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তিনি কি বলেছেন শুনবো। বিজেপির অত্যন্ত প্রয়োজনীয় যে গ্রুপ, খানদাসের গ্রুপ, সেই গ্রুপগুলোকে রেখে দিয়ে যেগুলোর নির্দেশ আমার দরকার, যে ঘটনাগুলো জানা আমার দরকার একজন কর্মী হিসেবে,
সেগুলো রেখে দিয়ে বাকি ব্যক্তিদের তৈরি করা যে যে গ্রুপগুলো ছিল সেগুলো থেকে লিস্ট করেছে। এখনো পর্যন্ত সম্পূর্ণ প্রার্থী তালিকা তো প্রকাশিত হয়নি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই আমি কবিতা বলে যাচ্ছি এবং তা মানুষ গ্রহণ করছেন, ভাইরাল হচ্ছে, এমনটা তো নয়। বাইরেও কিন্তু যথেষ্ট রকম ভাবে রাস্তাঘাটে আন্দোলনে আমাকে দেখতে পাওয়া যায়। বাকি 4টে বেরোলে বুঝতে পারা যাবে যে ওয়েদার দল আমাকে প্রার্থী করতে চাইছেন কিনা। আর যদি সেই 4 জনের মধ্যে আমার যদি নাম না থাকে, কি কি যোগ্যতা আমার মধ্যে কম রয়েছে, সেইটা যখন পুরো প্রার্থী লিস্ট প্রকাশিত হয়ে যাবে, সেখান থেকে বাকি যে যোগ্য প্রার্থীরা প্রার্থী হলেন সেখান থেকে দেখে আমি শিখবো। তার মানে তো এটা নয় মন খারাপ হলো মানে আমি দলের কোনো কাজ করব না, দল ছেড়ে দেবো, এই সমস্ত যে গুজব যেগুলো হচ্ছে সেগুলো সম্পূর্ণই ভ্রান্ত। আশা করার মধ্যে তো কোনো অপরাধ নেই।